আমি শেখ আবু রেজা, আমি হলো প্রাক্তন পরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর আর প্রাক্তন কনসালটেন্ট কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আমরা ক্লাস শুরু করি। ক্লাসের যে জিনিসটা সেটা কি বলেছিলাম যে আজকের ক্লাসটা হবে কি অ্যাপটিটিউড টেস্ট। সাধারণত কিন্তু তুমি এর আগে দেখেছো যে এই যে 70 মার্কের ডিস্ট্রিবিউশন, সেখানে কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্কেতে 20 মার্ক, বাংলা ইংরেজি 10 10 20, অঙ্কেতে 20 40, ফিজিক্স কেমিস্ট্রি 20 50 60 এবং অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট বলতে সাধারণত বুদ্ধিমত্তার কথা বলা হয়ে থাকে, তোমার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য। এখন বুদ্ধিমত্তা তোমার কোন লেভেলে বুদ্ধিমত্তা যাচাই করবে? আমরা যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটের কথা বলছি, সুতরাং পলিটেকনিক ইনস্টিটিউটে যেসব ডিপার্টমেন্টের ছাত্ররা ভর্তি হয় সেই ডিপার্টমেন্ট রিলেটেড যদি বুদ্ধিমত্তা তোমার কাছে জানতে চায়, যেমন সিভিলের ক্ষেত্রে হতে পারে যেমন সিভিলের ক্ষেত্রে এই বালি, পাথর, রড এইসবগুলো নিয়ে কাজ করে থাকে কনস্ট্রাকশনের ব্যাপারে, অথবা ডিজাইনের ব্যাপারে কিছু ড্রয়িং এর ব্যাপার থাকে। হ্যাঁ, সেই জায়গাগুলো থেকে তোমাকে কিছু চিত্র নিয়ে কথা বলতে পারে, চিত্র থেকেও তোমার একটা আইডিয়া নিতে পারে। আরো কিছু বিষয় থাকতে পারে, যেমন ইলেকট্রিক্যালের কিছু সিম্বলের বিষয় থাকে। হ্যাঁ, যেমন ইলেকট্রিক্যালের রেজিস্ট্যান্সের সিম্বল কোনটা, হ্যাঁ, অথবা ক্যাপাসিটরের সিম্বল কোনটা, ইন্ডাক্টরের সিম্বল কোনটা, এসব সিম্বল গুলো নিয়েও তোমার কাছে জানতে চাইতে পারে, চিত্র দেখায় জানতে চাইতে পারে, বুঝতে চাইতে পারে। ট্রান্সমিশন লাইনের কথা বলে, হ্যাঁ, সেখানেও কিছু ওই ক্যাবেলের সাইজের কিছু বিষয় আছে, সুইচের কিছু বিষয় আছে, এই সংক্রান্ত বিষয় কিছু বিষয়গুলো নিয়েও তোমাকে কিছু প্রশ্ন করতে পারে। আমি এর বাইরেও ধরো মেকানিক্যালের কিছু বিষয় থাকে, সেই সংক্রান্ত বিষয়ে তোমার কিছু প্রশ্ন আসতে পারে। ফুডের কোনো বিষয় থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে রিলেট করে এরকম কিছু প্রশ্ন সম্বন্ধে তোমাকে ধারণা দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে। ছবির মাধ্যমে বেশিরভাগ এই প্রশ্নগুলো করে থাকে। এই ছবিটা তুমি বুঝতে পারো কিনা, আর অনেক জায়গায় অঙ্কের মাধ্যমে যে বিভিন্ন সংখ্যা দিয়ে তোমাকে বুঝাতে পারে। তো আমরা দুটা ভাবে যাব আজকে। প্রথম দিকে আমি কিছু প্রশ্ন যে একটা দেওয়া আছে, আমি সেই পেপারগুলো নিয়ে কিছু ডিসকাস করব, তখন কিছু আইডিয়া আসবে। আর এর বাইরেও আমি আর কিছু বললাম যে আরো কিছু ডিটেলস আমি তোমাকে জানানোর চেষ্টা করব। তো আমরা ফিরে যাই এই অংশের জন্য। কিছু আমি ছবি দেখাবো এখন। আমি একটা ছবি আপ করছি, একটা তুমি আমি তোমার কাছে জানতে চাইবো যে এটা দেখা যাচ্ছে কিনা। দেখা যায় ছবিটা? জি স্যার। হ্যাঁ, এইখানে দেখো লিখেছি রেখাচিত্রের সংখ্যা গণনা, এই রিলেটেড কাজ। তাহলে প্রথমেই একটা প্রশ্ন বলেছে যে নিচের চিত্রে মোট কতটা ত্রিভুজ আছে। তার মানে এই যে ছবিটা দেওয়ার পরে তোমার কাছে জানতে চাচ্ছে যে এই ছবিটায় কয়টা ত্রিভুজ আছে। বলতে পারো? একটা সমাধান এখানে আছে। 8টা স্যার। 8টা, রাইট। কে বলছো? কি নাম তোমার? তোমার নাম কি যে বলেছো? শাহরিয়া না? ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। তুমি থ্যাঙ্কস তোমাকে। প্রথমেই তুমি চট করে বুঝতে পেরেছো লজিকটা। অন্য যারা আছে তাহলে এইখানে ক্যালকুলেশনটা এখানে বলা আছে। ধরো আমরা এইখানে কতগুলো চিহ্নিত করলাম, 1 2 3 4। তো এই জায়গা থেকে 4টা বলতে কি বোঝাচ্ছে? এই 1 বলতে এই পর্যন্ত একটা ত্রিভুজ, শুধু ত্রিভুজ বলছে। তুমি কিন্তু প্রথম দেখো এই অংশটুকু, এটাও একটা ত্রিভুজ। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? একদম প্রথম থেকেই দেখি, একটু কথা বলি কে অন্যরা যদি কিছু বুঝতে চাও, কারণ অঙ্কের ব্যাপার, কারো একটু বুঝতে কনফিউশন হয়, আমি তাদের জন্য একটু লিখে ব্যবস্থাটা করে দিচ্ছি। ধরো এই যে অংশটুকু, সরি একটু ছবিটা একটু, এই অংশটাকে বলছে 1, তাহলে এটাও কিন্তু একটা ত্রিভুজ। এটা কিন্তু একটা ত্রিভুজ। সিমিলারলি কিন্তু এই 2 নম্বরের এই অংশ থেকে মিলেও কিন্তু একটা ত্রিভুজ। আবার একইভাবে এইটুকু একটা ত্রিভুজ 3, আর এই পাশে একটা ত্রিভুজ। তার মানে কিন্তু এখানে 4টা ত্রিভুজ প্রথমত, একদম ভিতরে প্রথমত এই 1 2 3 4 এটা বোঝা যায়। এর বাইরে যেটা দেখা যাচ্ছে যে এইটাও একটা ত্রিভুজ। যদি তুমি এই দুটো অংশ নিয়ে, দুটাকে নিয়ে কনসিডার করো,
তাহলে এইটা একটা ত্রিভুজ, তারপরে তোমাকে এই 1 আর এখানে যদি 3 দিয়ে থাকো, 1 আর 3 এটা নিয়ে একটা ত্রিভুজ, আর এটা 2 আর 4 যদি হয় তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে এই এই 1 2 এবং এই 3, তার মানে দুটা অংশ নিয়ে দুটা অংশ নিয়ে 3টা ত্রিভুজ এখানে বলে দিয়েছে যে 1 2 3 4 যেভাবে চিহ্নিত করছি এরকম 4টা। 2টা অঙ্ক রয়েছে যে এখানে, যেমন 1 আর 3, সো 1 আর 3, তারপর হচ্ছে 2 আর 4 এবং 3 এবং 4, এই 2 অঙ্ক নিয়ে যে 3টা এরকম আছে 3টা ত্রিভুজ। তাহলে 4 আর 3 7টা, আর সর্বোপরি একদম সবকটা নিয়ে আর একটা ত্রিভুজ, অর্থাৎ 4 অঙ্ক নিয়ে এমন ত্রিভুজ একটি, তাহলে মোট 8টি ত্রিভুজ। সুতরাং তোমার কথাটা, সারের কথা তোমার সঠিক হয়েছে। সো আমরা আসলে গণনা করার কিছু টেকনিক আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ। তাইলে আমার মনে হয় যে আর একটা এখানে ত্রিভুজ দিয়ে দিলাম, যে এইটার ক্ষেত্রে প্রশ্ন এরকম যে কয়টা, এই ত্রিভুজের কাউন্ট করতে পারো? একটা ছবি তোমার খাতা কলম আছে কাছে, বা এইখান থেকে কি বুঝতে পারবে কেউ? এখানেও কিন্তু অনেক, এটার থেকে না এটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে হিসাব করতে পারো। এক একটা সংখ্যার নাম দাও তুমি এখানে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9, হ্যাঁ 9টা কিন্তু এক অঙ্ক বিশিষ্ট। তাহলে এক অঙ্ক বিশিষ্ট প্রথম এলো 9টা আছে, তারপরে তোমাকে একইভাবে ওই আগের মতন 2 অঙ্ক বিশিষ্ট, এই দুটা মিলে একটা ত্রিভুজ, হ্যাঁ এই দুটা মিলে একটা ত্রিভুজ, এই দুটা মিলে একটা ত্রিভুজ। 17 হবে নাকি? হ্যাঁ কত 17 হবে নাকি? কত বলেছো? 17 17 না 20টা হবে। 20টা আছে। হ্যাঁ দেখো এইখানে, এইখানে এবার ব্যাখ্যায় আসি। 1 করে তো আমরা দেখেছি 9টা, ঠিক আছে। 2 করে কোনটা কোনটা হয়, তুমি এখানে যেমন 1 2 3 4 সংখ্যা বসায় দাও, 2 করে দেখা যাচ্ছে এরকম 2 4, ঠিক আছে। এই যে এখানে যেটা বলছিলাম 2 2 4, ঠিক আছে, 2 4 2 5, তাহলে এটা গেল। তারপরে 4 4 8, হ্যাঁ এরকম করে 8টা আছে, বুঝতে পেরেছো? তারপরে 4 অঙ্কের আছে এরকম 2টা, তাহলে আবার সবকটা মিলে আছে একটা, সেটাকে আমরা বলছি এই। তাহলে মোট হচ্ছে এক সংখ্যা হলে 9টা, 2টা মিলে হচ্ছে 8টা, তারপর আমাদের 4টা অঙ্ক মিলে হচ্ছে 2টা, আর একটা, মোট হলো 20টা। সুতরাং গ যেটা, এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছি। সো এই টাইপের বিষয় হলে তোমাকে এভাবে ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেশনের টেকনিকটা তোমাকে বলে দেওয়া হলো। এবার দেখো এইখানে বলছে নিচের চিত্রে যথাক্রমে কতটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র আছে। তাহলে একটা হলো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কিন্তু 4 বাহু সমান হতে হবে, আবার আয়তক্ষেত্র কিন্তু এই পুরাটা, সুতরাং এইটা কিন্তু আয়তক্ষেত্র না। তাহলে এখন বলছে বর্গক্ষেত্র কয়টা, আয়তক্ষেত্র কয়টা। ঠিক আছে, বর্গক্ষেত্র তুমি এই 1 2 3 4 আর পুরাটা মিলে একটা, 5টা, ঠিক আছে না? কিন্তু পাশাপাশি আয়তক্ষেত্র কয়টা, এইটা মিলে একটা আয়তক্ষেত্র আর এইটা মিলে একটা আয়তক্ষেত্র, তার আয়তক্ষেত্র কয়টা হবে? 4টা। হ্যাঁ 4টা। না, আয়তক্ষেত্র হলো 2টা, বর্গক্ষেত্র 4টা, বর্গক্ষেত্র 5টা, 1 2 3 4 আর সবচেয়ে বাইরের একটা, পুরাটা মিলে একটা। 4টা অঙ্ক মিলে একটা বর্গক্ষেত্র, আর একটা অঙ্ক মিলে একটা, তার মানে 4টা একটা 5টা, তাহলে বর্গক্ষেত্র 5টা, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি কনসিডার করো এই দুটা মিলে একটা, এই দুটা মিলে একটা, এই যে 2 এবং 5। স্যার আয়তক্ষেত্র 4টা হয়। হ্যাঁ
ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এইদিকে এইদিকে একটা, এদিকে একটা, এইদিকে একটা, এদিকে একটা, চারটা। রাইট, ইউ আর রাইট, ইউ আর। সো খ, খটা উত্তর। তাহলে আয়তক্ষেত্র হবে চারটা, বর্গক্ষেত্র হবে পাঁচটা। ক্লিয়ার হয়েছে এবার? স্যার গুড। এ দেখো এখানে কিন্তু তার ব্যাখ্যাগুলো আছে, আমি লিখে রেখেছি। 1 2 3 4, একটা করে হচ্ছে চারটা, আর এই যে তুমি যেটা বলেছিল যে আয়তক্ষেত্র হচ্ছে 1 2 3 4, আর একটা হচ্ছে আমাদের বড় বর্গক্ষেত্র, মোট পাঁচটা। 4 এর 1 5, আর এদিকে চারটা। থ্যাংক ইউ। নিম্নের চিত্রে কতটি নিম্নের চিত্রে কতটি চতুর্ভুজ আছে? তাহলে এখানে তুমি নাম্বারিং করতে পারো 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা যদি নাম্বারিং করো, তারপরে তোমাকে হিসাব করতে হবে। তো একটা করে হলো 9টা, তারপরে আমাকে বলেছে যে চতুর্ভুজ। হ্যাঁ, তাহলে এটা তো হয়েছেই। সুতরাং এইটুক মিলেও একটা হইতে পারে, আবার এইটুক মিলে একটা হইতে পারে, আবার এইটুক মিলে একটা হইতে পারে, আবার এইটুক মিলে একটা হইতে পারে, এইটুক মিলে একটা হইতে পারে, এইটুক মিলে একটা হইতে পারে, পুরাটা মিলে একটা হইতে পারে, পুরাটা মিলে একটা হইতে পারে, এইটুক মিলেও একটা হইতে পারে, এটা মিলেও একটা হইতে পারে, এটা মিলেও একটা হতে পারে। সো এটার ক্যালকুলেশনটা দেখো। চতুর্ভুজ একটা করে আছে 9টা, 2 অঙ্ক রয়েছে এরকম সংখ্যা দেখা গেছে 10টা। তুমি যদি এবার নাম্বারিং করো তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবে। তারপরে দেখো 3 অঙ্কের আছে 5টা, 4 অঙ্কের আছে 4টা। এই যে এখানে দেখো নাম্বারিং করে দেওয়া আছে। 5 অঙ্কের আছে একটা, 6 অঙ্কের আছে একটা, সর্বমোট সর্বমোট কয়টা সেটা বলা আছে। সর্বমোট তাহলে এখানে 9 10 5 4 1 1 মিলে 30টা। সুতরাং এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। আশা করি বুঝতে পারছো ঘয় কিভাবে 30টা হয়েছে, কিভাবে এটা 20টা হয়েছে, কিভাবে এখানে 8টা হইল, হ্যাঁ, কিভাবে এখানে 5টা বর্গ এবং 4টা আয়তক্ষেত্র। সুতরাং 4টা দিয়ে কিন্তু পরিষ্কার একটা আইডিয়া তোমার হয়েছে আশা করি। জি স্যার। আচ্ছা, তাইলে এবার আর একটু মানে কনসেপশনটা দিয়েছি এবং সব এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু তাড়াতাড়ি করে এবার যেতে পারবো কনসেপশনের অনুযায়ী। একটা এখানে শুধু প্যাটার্ন নিয়ে সোজা একটা ব্যাপার আছে। এই ডান দিকে একটা অ্যারো, আর বটমে একটা অ্যারো, লেফটে একটা অ্যারো, আপে অ্যারো, তার পরেরটা কি হবে, পরবর্তী কি হবে, পরবর্তী আবার নতুন করে একইভাবে শুরু হবে। হ্যাঁ, সুতরাং ক এটার উত্তর লেখাও আছে। হ্যাঁ, সুতরাং এটা ইজি প্রশ্ন হয়েছে। এইখানে বলা হয়েছে কোনটি প্রশ্নবোধক, এই প্রশ্নবোধক চিহ্নটা কি হবে পরবর্তী চিহ্ন। তাহলে প্রথমে এই দিকে গেছে, হ্যাঁ, কর্নারের দিকে চিন্তা করলে এইদিকে গেছে, তারপরে ডাউন, তারপরে আপ। তাহলে আবার নিশ্চয়ই এখানে ডাউন, এই কোনায় ডাউন। দেখো এরকম কোনো আছে কিনা, এই যে 3 নাম্বার যেটা, তাই না, 3 নাম্বার যেটা এর সঙ্গে ম্যাচ করে, খুব অনায়াসে ম্যাচ করে। সো 45 ডিগ্রি ঢুকে তোমার গেছে প্রশ্নবোধক চিহ্নতে। এরপরে কোনটা হবে, এখানে একটু কনফিউশন আছে, অত পরিষ্কার না। এখানে একটা সার্কেল আছে, এখানে ওই সার্কেলটা দিয়ে অ্যারো এদিকে গেছে, তারপরেরটা এখানে গেছে, পরেরটা এখানে গেছে, পরেরটা কি হবে। তো ওরা এখানে বলেছে যে এইখানে ডাবল অ্যারো, যেটা এদিকে এদিক দুইটাই। এটা লজিকটা খুব স্ট্রং লজিক এখানে নাই। এটা ইজিলি বোঝা যায় যে বলেছে এ এবং বি এর মধ্যে যেরকম সম্পর্ক, এই দুটার মধ্যে যেরকম সম্পর্ক, এই দুটার মধ্যে সেই রকম সম্পর্ক হতে হবে। সেই ক্ষেত্রে ডি নাম্বারে কি হবে, তাহলে ডি নাম্বারে কি হবে, এখানে দেখো তিনটা, দুইটা একটা তিনটা, তাহলে এখানেও দুইটা একটা তিনটা হওয়া উচিত। এখানে দুইটা সাদা একটা কালো, তাহলে এখানে কি হবে, এটা দুটা কালো আছে, সুতরাং একটা আলা এখানে একটাই আছে। সো ঘ যেটা এটার সঙ্গে ম্যাচ করে, এই দুইয়ের সঙ্গে ম্যাচ করে এই দুইটা হতে হবে। সো ইন দ্যাট সেন্স কম্পেয়ার করলে দেখা যাবে যে এখানে যেরকম এই একটাই আছে, সুতরাং এটা হবে উত্তর।
প্রযোজ্য চিত্রটি দ্বারা শূন্যস্থান, এখানে কি হবে? তাহলে প্রথমে এখানে ড্যাশ, তারপরে এদিকে অ্যারো, তারপরে এখানে আপ অ্যারো, তারপরে আবার ডাউন অ্যারো, স্বভাবত এরপরে আবার আপ অ্যারো হবে। সো এখান থেকে খ যেটা, এটা কারেক্ট অ্যান্সার। একটু তাড়াতাড়ি যাচ্ছে বোঝার সুবিধার্থে। এইখানে এই পরের অংশে কি হবে, এইগুলোকে একটা খামের মতন যদি চিন্তা করো, এই খাম এটা আটকানো আছে, এই খাম বাঁ দিক দিয়ে উল্টা দিক দিয়ে আটকানো আছে, এটা উপর দিকে আটকানো আছে, এটা নিচের দিকে আছে। পরের বার খামের মুখটা যদি খোলো তাহলে নিশ্চয়ই এইটার সঙ্গে মিলে, এইটা তো মুখ বন্ধ, এটা মুখ খোলা, সুতরাং এইটাকে যদি মুখ খোলো তাহলে এইখানেই আসবে, এটা আসবে না, এটা আসবে এটার সঙ্গে। সো আমার এই পরের সিরিজের পরের অংশটা হলে পায়ের সঙ্গে মেলে। আশা করি বুঝতে পেরেছো। এই চিহ্নগুলোর মধ্যে দেখো, এটাকে স্ট্রেট চিহ্ন, এখানে কি বলবো প্যারালাল, এইখানে ক্রস চিহ্ন, এখানে প্যারালাল, সুতরাং এর সঙ্গে মেলে কোনটা? মেলে এইটা, খ, ইজিলি মেলে। সুতরাং পরের যেটা হবে তখন এই দুটা চিহ্ন দ্বারা হতে হবে। ব্যাখ্যা ওখানে দেওয়া আছে, তারপর আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি। এর মধ্যে কোনটা মিল খায়? এটার মিল খায়, এখানে একটা দাগ তাহলে এটা ক্রস, এখানে একটা দাগ তাহলে এটা যোগ হওয়াটা যৌক্তিক। সো এটা হলো কারেক্ট অ্যান্সার। পরের অংশটা দেখো, এই পাশে দুটো প্লাস চিহ্ন আছে, পরের বার এই দুটো আবার প্লাস চিহ্ন, নিচের দুটা, এরপরে আবার এই দিকে দুটা, তারপরে আবার এই দুটা, তাহলে পরেরটা কি হবে? আবার ঘুরে নিশ্চয়ই এই দুটাই হবে। 1 2 কোন জায়গায় আছে এরকম কোন? এই যে ঘ। সো এটার সঙ্গে মিল খায়, ব্যাখ্যা এখানে আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, যেটা কম বোঝা যাচ্ছে জিজ্ঞাসা করলে আমি চেষ্টা করব সেটা নিয়ে বেশি সময় দেওয়ার জন্য। আর বাকিটা তো ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে, আমি খালি ডিসকাস করে বোঝানোর জন্য, তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি। কারণ এগুলো সম্পূর্ণ কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপার, সুতরাং কনসেপশন থেকেই বুঝতে হবে, কনসেপশন থেকেই লেখার চেষ্টা হবে, কনসেপশনটা বিল্ড আপ করার দরকার আছে। আমি এর বাইরেও আরো কিছু বলবো পরবর্তীতে। এই চিহ্নটার পরে এখানে দিয়েছে, এই মাথায় খালি একটু, এইটার মাথায় এটা বসেছে একটা অ্যারো বসেছে, অর্ধেক বসেছে। পরের বার এটা পূর্ণ করেছে, তারপরের বার কি করেছে, এই দাগটা টেনে উপরের দিকে নিয়ে গেছে। তাহলে এর পরের বার ন্যাচারালি এই পাশের দাগটা যদি উপরে ওঠে তাহলে এটার দাগটাই উপরে ওঠার কথা, সেই হিসাবে এইটাকে মেলে ভি চিহ্ন। বোঝা গেছে? কেউ কিছু বলতে চাচ্ছ নাকি? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এই চিত্রটাকে খুব সুন্দর করে আমি দেখেছি, অত সুন্দর করে ব্যাখ্যা নাই, বাট রিয়েল পিকচার এটা এখন বর্গের মতন আছে, এইখানে আবার এই ট্রায়াঙ্গেল করে ক্রস করেছে, তারপরে আবার এইটা এখানে দিয়েছে। এটা এটা পরবর্তীটা কি হবে? পরবর্তী চিত্রটা তারা বলেছে যে এটা ট্রায়াঙ্গেল হবে। এটা আমার কাছে খুব লজিক্যাল কিছু মনে হয় নাই, ওরা বলেছে সেটা আমি তোমাকে বলে দিলাম। আমার কাছে খুব লজিক্যাল মনে হয় নাই, সরি ফর দ্যাট। এটা দেখো, এটা ক্লিয়ার আছে যে লেফট সাইডে একটা অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, তারপর দুই সাইডে অ্যারো। সো এইখানে কি বলেছে, এইখানে ক খ গ এর চিত্রের একটি পাশে তীর চিহ্ন, কিন্তু আচ্ছা এটা এর মধ্যে জানতে চেয়েছে নিচের 4টি চিত্রের মধ্যে কোনটি ভিন্ন। তাহলে এইগুলোর সঙ্গে এই তিনটার সঙ্গে দেখো মিল আছে, হ্যাঁ, একটা অ্যারো চিহ্ন, আর এটা কিন্তু দুই দিকের, এই তিনটার সঙ্গে এটা অমিল আছে। তাহলে ঘ হলো এর সঙ্গে অমিল। অমিল বুঝতে পেরেছো কথাটা? এটা অ্যারো আছে যে কোনো এক সাইড, হয় উপরে নিচে বা ডানে বায়, কিন্তু এটা কিন্তু দুই সাইডে অ্যারো, সুতরাং এটার থেকে এটা ডিফারেন্ট। আমরা ব্যতিক্রম কোনটা সেটা বলতে এখানে খুঁজতে চাচ্ছে। এখানে দেখো চারপাশে বর্গের মতন আছে, আয়তক্ষেত্রের মতো আছে, রম্বসের মতন আছে, কিন্তু এটা হলো সার্কুলার। সুতরাং ব্যতিক্রম চিহ্ন হলে 4 হওয়ার কথা, অর্থাৎ ঘ। এখানে তাই বলেছে 4। এবার দেখো এইটার মধ্যে বলো, এটার মধ্যে বলো নিচের চিত্রের কোনটি অন্যগুলো থেকে আলাদা? এই 4টা থেকে বলো তো কোনটা আলাদা, বলতে পারবে? হ্যাঁ,
2 ই 3 নাম্বার 3 কি লজিক বলো লজিক কি কি বলছে হচ্ছে দেখো 1 2 3 তিনটা এখানে দেখো 1 2 3 এটা এখানে হলো 1 2 3 কিন্তু এইখানে দেখো 1 2 3 4 তাহলে এই 2 নাম্বারটা হলো কিন্তু চারটা রেখা দিয়ে তৈরি আর সবগুলো কিন্তু তিনটা হ্যাঁ লাইন দিয়ে তৈরি ইন দ্যাট সেন্স এই দুইটা হলো আলাদা আমি বুঝাতে পেরেছি জি স্যার হ্যাঁ হ্যাঁ না ওরা আছে লাইনে আছে আইডেন্টিফাই দ্য অড ওয়ান এই কটার মধ্যে কোনটা ডিফারেন্ট তো এটা দেখো এই দুই পাশে আছে এই দাগের দুই পাশে দুটা এই দাগেরও দুই পাশে দুইটা এইটা এই দাগের এক পাশে দুইটা এইটাও দাগের দুই পাশে দুইটা এটাও দাগের দুই পাশে দুইটা তাহলে কোনটা ডিফারেন্ট হতে পারে খুব ইজিলি বলা যাচ্ছে এইটা হ্যাঁ এইটা গ হলো এক দাগের এক পাশে দুইটা আর বাকি সবগুলো বিপরীত দিকে আছে সো এই গ হলো ডিফারেন্ট এইটার মধ্যে কোনটা এটা চারটা দাগ পূর্ণ আছে এইটা দুটা দিয়ে এটা ফাঁকা এটার এক সাইড ফাঁকা এটার এক সাইড ফাঁকা এটার এক সাইড ফাঁকা তাহলে ডিফারেন্ট কোনটা নিশ্চয়ই ক কারণ এটা ব্লক তাই না চারপাশে আটকানো আর সবগুলো কিন্তু উন্মুক্ত এটা কিন্তু ইম্পর্টেন্ট এই টাইপের আসে পরীক্ষা এটা ভালো করে খেয়াল করো এই দাগ এখানে আছে এটাও আছে এখানেও আছে এখানে আছে আর এইটা পুরাটা ব্যাস জুড়ে দাগ আর এটা মানে কি ব্যাসার্ধ এই ব্যাসার্ধের মতন একটা দাগ দেওয়া আছে সুতরাং এই ঘরটা ডিফারেন্ট এই জায়গাটার মধ্যে যদি দেখো সবগুলো পানির পাত্রের মতন দেখা যাচ্ছে এই একটা হলো প্লেট হ্যাঁ সো এইগুলোর সঙ্গে ডিফারেন্ট হলো এই প্লেটটা এই ফুলগুলোর মধ্যে দেখো সিমেট্রি আছে সবগুলো কিন্তু এইটা হলো মাথা থেকে বের হয়ে সামনে আরো কিছু অতিরিক্ত অংশ আছে সো এই ফুলগুলোর মধ্যে সিমেট্রি আছে এটা একটা ডিফারেন্ট এই নিচের ছবিগুলোর মধ্যে দেখো সব মেটালিক এটা মেটালিক বা সামনে একটা অংশ মেটালিক এটা একটা তো লাঠির মতন এইটা মেটালিক না এটা ডিফারেন্ট কিছু আশা করি এটাও বোঝা গেছে খুব কঠিন কিছু না কিন্তু একটু একবার করে দেখা থাকলে তখন এই কিছু জিনিস আছে মানে ভরকে দেওয়ার জন্য কিছু কথা বলে তো সেই জায়গাগুলো আমি ধরায় দেওয়ার চেষ্টা করতেছি যে কনসেপশনালি যেমন এইখানে এই বৃত্তের মধ্যে দেখো সবগুলো লাইফ আছে এটার লাইফ আছে এটা লাইফ আছে এটা লাইফ আছে এটা আছে এটা কিন্তু জড় বস্তু তাহলে কলের পাইপটা জড় বস্তু এটা ডিফারেন্ট এদের থেকে এইটার মধ্যে দেখো এটা হলো পেন্সিল আর এইগুলো দেখো চাকু অথবা একটা অস্ত্র এটা ডিনামাইট এটা এগুলো সব অস্ত্র বাট এটা কিন্তু কলম এটা কলম সুতরাং কলমও এক ধরনের অস্ত্র যারা জ্ঞানী মানুষ তাদের জন্য এটা একটা বিরাট অস্ত্র দিয়ে কিন্তু লেখালেখি করে অনেক কিছু করে ফেলতে পারে বাট যারা ফিজিক্যালি বলো অস্ত্র ফিজিক্যালি এটা ব্যবহার করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য কলম একটা বড় ব্যাপার বাট এটা ডিফারেন্ট কিছু তারপরে আসো দেয়াল ঘড়ি সংক্রান্ত ব্যাপার লিখেছে যে একটি দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে তাহলে ঘড়িতে সবাই তোমরা চেনো একটা দেওয়াল ঘড়িতে কি আছে 9টা বাজে তার মানে ঘন্টার কাঁটা 9টা বাজলে কোন দিকে থাকে 9টা বাজলে নরমালি 3 6 9 বা দিকে থাকার কথা নরমালি মানে দ্যাট ইজ পশ্চিম দিকে থাকে ঠিক আছে তাহলে সেটা বলে দিয়েছে 9টা বাজে তখন ঘন্টার কাঁটা পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা যেহেতু 9টা তাহলে মিনিটের কাঁটা কোন দিক 12টার দিকে থাকলে সেটা কোন দিক সেটা কি পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে হওয়ার কথা উত্তর দিক স্যার উত্তর দিক হওয়ার কথা উত্তর দিক রাইট এই যে নর্থ সাইড হওয়ার কথা সুতরাং উত্তর দিক তোমার কথা অ্যাকুরেট থ্যাংক ইউ এই যে বুঝে গেছে অনেক কনসেপশন কিন্তু অনেক ক্লিয়ার তোমাদের হয়ে গেছে
এইবার দেখো তো, এটা একটা কনফিউশন আছে। একটি দেওয়ালের ঘড়িতে যখন 9:30 বাজে, তখন যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, বলে দিয়েছে মিনিটের কাঁটা পূর্ব দিক বলতে 9:30 হলো তো এরকম হওয়ার কথা, এইদিকে একটা আর এটা, তাহলে মিনিটের কাঁটা হলো নিচের দিকে আর এইটা। কিন্তু এই মিনিটের কাঁটাটাকে কনসিডার করো, মানে ঘড়িটা ঘুরায় ফেলো, মানে একটু 90 ডিগ্রি ঘুরাও, তাহলে কিন্তু এইটা পূব দিকে থাকে। যদি বলছে পূব দিকে থাকে, না মিনিট, হ্যাঁ মিনিটের কাঁটা পূব দিকে থাকা মানে কি, এইটাকে 90 ডিগ্রি ঘুরালে কিন্তু এটা পূব দিকে চলে আসবে। তাহলে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? তাহলে ন্যাচারালি এই ঘন্টার কাঁটাটা নিচের দিকে, হ্যাঁ দক্ষিণ দিকে থাকার কথা। হ্যাঁ দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে এইটা কিন্তু দক্ষিণ, রাইট ইউর। বি এর দিকে এ এবং আচ্ছা বি এর দক্ষিণে এ, পূর্বে সি, এর অবস্থান হলে সি এর সাপেক্ষে এর অবস্থান কোথায়? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। প্রশ্ন কি বোঝা গেছে? বি এর দক্ষিণ দিকে এ, দক্ষিণ কোনটা? বি এর নিচের দিকে, নিচের দিকে এ, আর পূর্ব দিকে তার মানে এদিকে, এদিকে হলো সি, হলে সি এর সাপেক্ষে এ, তার মানে সি এর সাপেক্ষে এই সি যদি এইটা হয়, তাহলে এর সাপেক্ষে এই দিকে, তার মানে অ্যারোটা এই দিকে। তাহলে অ্যারোটা এই দিকে হওয়া মানেটা কি? তাহলে এক হলো নিচের দিক, নিচের দিক মানে কি দক্ষিণ দিক, আর হলো আবার বাঁ দিকে, তার মানে পশ্চিম। ন্যাচারালি পশ্চিম দক্ষিণ দিকে হওয়ার কথা, বা দক্ষিণ পশ্চিমের দিকে হওয়ার কথা, তাই না? তার মানে সাউথ ওয়েস্ট। কথা কি ঠিক নাকি ভুল বললাম? বলো তো, আছো সঙ্গে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। বোঝা গেছে না বোঝা যায় নাই? বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা আমি ছবি থেকে আরেকটা দেখাই, তাহলে ছবিটাতে বোঝা যাবে যে আমি যে কথাটা বলেছিলাম। এই দেখো বি এর থেকে এ কোন দিকে আছে? নিচে, মানে দেখি দক্ষিণ দিকে। বি এর থেকে সি তার মানে আছে কোন দিকে? এই যে এটা ইস্ট, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছে কিন্তু, সুতরাং এদিকে হলো পূর্ব। সো অ্যারো চিহ্ন এইদিকে, তার মানে সি থেকে এর দিকে যাইতে গেলে, সি থেকে এর দিকে যাইতে গেলে তার মানে এ কোন দিকে? এদিকে হলো পশ্চিম, এদিকে হলো দক্ষিণ। হ্যাঁ পশ্চিম দক্ষিণ। বোঝা গেছে আশা করি। পরের প্রশ্নটা কি? বলেন। হ্যাঁ তাহলে এইখানে হলো রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন। দেখো এইখান থেকে বলি যে প্রথম বলছে উত্তর দিক, উত্তর দিক হলো উপরের দিক, তাহলে উপর দিক গেল 10 মাইল। তারপরে কি করলো? তারপরে বললো ডান দিকে যাবে 5 মাইল। তারপরে কি করলো? নিচের দিকে যাবে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? ফাইনালি উনি কোন দিকে হাঁটছেন? দক্ষিণ দিকে স্যার। দক্ষিণ দিকে হাঁটছে, তাই না? উপরে যাচ্ছে উত্তর, তারপরে আবার পূব, তাহলে নিচের দিকে গেলে দক্ষিণ দিক। থ্যাংক ইউ, অনেক সুন্দর বলতেছো তুমি। অন্যরা কি বুঝতে পারতেছো? না বুঝলে জিজ্ঞাসা করো, তাহলে আমি ব্যাখ্যা করব। আদারওয়াইজ তাড়াতাড়ি চলে যেতে চাই, কারণ অনেকগুলো প্রশ্ন আছে। ভোরবেলা, ভোরবেলা মানে সকালে, সকাল মানে কি? যখন সূর্য ওঠে। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বেরোনোর সময় সূর্য আপনার সামনে, তার মানে আমি পূব দিকে মুখ করে আসছি। কিছুক্ষণ পর আপনি বাঁ দিকে ঘুরলেন, তার মানে আমি এই দিকে প্রথমে যাচ্ছি পূব দিকে, তারপরে আবার এই দিক যাওয়া মানে বাঁ দিকে গেলেন, ঘুরলেন। তারপরে কয়েক মিনিট পর আবার ডান দিকে, এদিকে গেলেন, আবার পূব দিকে গেলেন, কিছুক্ষণ আপনি বাঁ দিকে গেলেন। আচ্ছা কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। আচ্ছা ঘুরলাম, তাহলে এখন আপনি, আপনার মুখ কোন দিকে আছে? সেম ডিরেকশনই তো থাকবে, তাই না? কি বলো? পূব দিকে কিছু দূর হাঁটলা, তারপর আবার গেলা কোথায়? বায়ে, তার মানে কিন্তু উত্তর দিকে। উত্তর দিক থেকে আবার ডান দিকে গেলে, তার মানে আবার পূব দিকে গেলে। সো তোমার মুখ একই দিকে আছে, পূব দিকেই আছে, কমন। আচ্ছা, সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তর দিক রেখে অফিসে ঢুকলেন। মানে অফিসে যখন ঢুকলেন তখন গাড়ির মুখটা হলো উত্তর দিক।
তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি 2বার ডান দিকে এবং 1বার বাঁ দিকে ঘুরেছে। বাসাতে পর কোন মুখী হলো? দেখো ছবি আঁকাতে হবে, তুমি ছবি আঁকাও। সে কি করলো? বাসা থেকে বের হবে, তারপরে বের হয়ে ডান দিকে গেল, তারপর আবার বাসা থেকে বেরোলো, বেরোয় কি করছে? বেরোয় যে ডান দিকে গেল, ডান দিকে যে আবার ডান দিকে গেল, 2বার ডান দিকে গেছে, তারপর আবার বাঁ দিকে যে অফিসে ঢুকলো। সো ইন দ্যাট সেন্স গাড়িটা যখন বেরোলো তখন কোন মুখে ছিল? তাহলে গাড়িটা নালে এইদিকে মানে কি পশ্চিম মুখ না? বোঝা গেছে? বুঝেছ নাকি? জি স্যার। গুড। তাহলে এরপরে দেখো, এক সারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, আর একদিকে চতুর্থ। সারিতে ছেলের সংখ্যা কত? বুঝাতে পারছি কথা? কি বলেছে আমি পরিষ্কার করে বলি। তুমি মনে করো এক জায়গায় দাঁড়ায় আছো, তাহলে এই দাঁড়ানোর থেকে তুমি আসো, তোমার অবস্থান হলো নবম, ঠিক আছে? তাহলে নবম মানে কি? তাহলে তোমার বাঁ দিকে আরো 8 জন আছে। কথা বুঝো? তুমি যেখানে দাঁড়ায় আছো, তুমি নবম স্থানে আছো, তাহলে তোমার বাঁ দিকে আরো 8 জন আছে। আরেক দিকে বলতেছে আছে চতুর্দশ, তোমার অবস্থান চতুর্দশ, তার মানে তোমাকে বাদ দিয়ে আরো 13 জন আছে। তাহলে তোমার বায়ে আছে 8 জন, তুমি একজন, তোমার ডাইনে আছে 13 জন। তাহলে কি হলো? যোগফল কি হলো? 8 যোগ 13 যোগ 1, অথবা 8 যোগ 1 যোগ 13। ক্লিয়ার কিনা? তাহলে 22 জন। বুঝাইতে পেরেছি? গুড। সেম টাইপের আরো প্রশ্ন থাকতে পারে, যেমন এখানে বলেছে সিয়াম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে মেধাক্রম উপরের থেকে 15তম। তার মানে উপরে থেকে 15, তার মানে তুমি যদি 15তম থাকো, তাহলে তার আগে তোমার উপরে আরো 14তম, মানে 14 জন আছে সিরিয়ালি মেরিটে, এবং নিচ থেকে 30তম। তার মানে তোমার নিচে আরো যারা পাশ করেছে তাদের সংখ্যা হলো 29, কারণ তুমি হলো 30তম। তোমার চেয়ে নিচে আছে আরো 29 জন। এবার বলছে 6 জন ছাত্র পরীক্ষা দেয়ই নাই আর 10 জন ফেল করেছে। তাহলে প্রথম জায়গায় দাঁড়াই, তুমি এক জায়গায় আছো, তুমি যে অবস্থানে আছো তার আগে 14 জন আছে, তাহলে 14 এক 15, তোমার পরে আরো 29 জন আছে, কারণ তুমি 30 জনের মধ্যে। তাহলে 15 আর 29, ঠিক আছে? তাহলে হলো কত? ওখানে যদি হয় 29, তার মানে 30 আর এদিকে হলো 30 আর এদিকে হলো 14, 44। 44-এর পরে বললো কি আছে? এরপরে তুমি কি বললো? 6 জন পরীক্ষা দেয় নাই। 44 আর 6 কত? 50, আর 10 জন ফেল করেছে। 50 আর 10 কত? 60। ক্লিয়ার? এখানে আছে না 60? আছে। বোঝা গেছে? আচ্ছা, রহিম সোজা 2 কিলোমিটার যাওয়ার পর, এই যে এখান থেকে রহিম সোজা 2 কিলোমিটার কোন দিকে যাওয়ার পর? রহিম সোজা 2 কিলোমিটার যাওয়ার পর বাম দিকে, আচ্ছা, যাওয়ার পর বাম দিকে 3 কিলোমিটার গেল, এবং তারপরে আবার বাম দিকে 2 কিলোমিটার। তাহলে যেদিকেই যাও না কেন, সেখান থেকে যদি আবার বাম দিকে 3 কিলোমিটার যাও, আবার রিভার্স দিকে যদি তুমি 2 কিলোমিটার যাও, তার মানে কিন্তু আবার এই প্রথম থেকে এই অবস্থান কিন্তু এই 3 কিলোমিটারই রয়ে গেল। এখন এখান থেকে প্রথম স্থানের দূরত্ব 3 কিলোমিটার, কারণ এদিকে গেছো আবার এদিকে গেছো আবার, তাই নিশ্চয়ই বর্গাকারে আছে। তাহলে বর্গাকারে আসলে তুমি এই বাহুর মান আর এই বাহুর মান সেম হবে, সো 3 কিলোমিটার ডিস্টেন্স অবশিষ্ট থাকলো। এবার আসি যৌক্তিক সংখ্যা। দেখো 2√3 4, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপের জিনিস আছে, অঙ্ক আসলেও আসে। দেখো 9 কে রুট করলে কত হয়? 3। তাহলে 2 এর পরে 3, তারপরে 4, 5। 25 কে রুট ওভার করলে কি হয়? 5, মানে ঘুরায় লিখছে কিন্তু। তাহলে 2 3 4 5, পরেরটা কি হবে? অবশ্যই 6। সিরিয়াল তো 2 3 4 5 6।
ক্লিয়ার? জি স্যার। এইখানে কি লিখেছে? শূন্য স্থানে কত হবে, এইখানে কত হবে? তাহলে 4 4 16, 5 5 25, 6 7 36, 7 7 49, তাহলে 1 1 কে 1। এইখানে কত? এখানে 1 হলে নিচে কত হবে? নিশ্চয়ই 1 হবে। একই হবে। হ্যাঁ, কারণ এটা তো বুঝছোই, বর্গ বর্গ করছে, 4 এর বর্গ, 5 এর বর্গ, 6 এর বর্গ, 7 এর বর্গ, 1 এর বর্গ, তাহলে 1 এর বর্গ একই হবে। কোন সংখ্যা শূন্য, শূন্য স্থানে কোন সংখ্যা বসবে? 2 3। এখানে একটু কারেকশন করে নাও, 4 এর নিচে 17 লেখো। হ্যাঁ, 4 এর নিচে 17 লেখো, 11 এর নিচে 21, 16 এর নিচে 17। কোনটা হবে বলো তো? উত্তর কোনটা হবে? আমি কারেকশন করে দিয়েছি, 4 এর নিচে 7 হবে না, 17 হবে। উত্তর কি হবে বলো? উত্তর কি হবে বলতে পারবে? কে বলবে এবার বুঝি দেখি। 4 এর নিচে কত বলেছি? 17। গুড। এখন বলো কত হবে? ফাঁকা জায়গায় কত হবে? মানে নিচের সংখ্যাগুলো আমার দেখতে হবে এটার মধ্যে মেলে কোনটা। 22 33 7 13 37 59। 21 না, এটা নিচের যে কয়টা আছে চারটার মধ্যে কোনটা এখানে ম্যাচ করে, চারটাকে নিয়ে হিসাব করতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন একটু বুঝায় বলি। 2 এর সঙ্গে 3 এর সম্পর্ক কি? 2 কে তুমি বর্গ করো, 2 দুগুণে 4 বিয়োগ 1 3। 4 এর সঙ্গে 17, 4 4 16, 16 1 17। আচ্ছা, তো একটু গ্যাপ আছে না? 2 দুগুণে 4, 4 এর 1 3, 4 4 16, 16 থেকে আচ্ছা 11 দুগুণে 22, এটাও ঠিক নাই। 5 4 এর সঙ্গে 7 মেলে না। আচ্ছা 4 4 16, 16 থেকে এটা নিচে হবে, তাহলে 17 না 16 হবে, 15 হবে। 4 থেকে 15 হবে। হ্যাঁ, এটা 17 না, নিচেরটা যদি 15 কনসিডার করো তাহলে মনে মেলে। এই 2 এর স্কয়ার করলে 4, 4 এর থেকে 1 বিয়োগ করলে 3, 4 এর স্কয়ার করলে 16, 1 বিয়োগ করলে হয় 15। আচ্ছা 11 দুগুণে 22। ও আচ্ছা 2 গুণ, না 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 ঠিকই আছে, ঠিকই বলছো। 11 দুগুণে 22। আচ্ছা 2 দুগুণে 4, 1 বিয়োগ 4 দুগুণে 8। আচ্ছা ঠিক আছে, এটাই ঠিক আছে। 4 দুগুণে 8 বিয়োগ 1 7, 11 দুগুণে 22 বিয়োগ 1 21, 16 দুগুণে 32 বিয়োগ 1 31। রাইট, এখানে 7ই ঠিক আছে। 4 দুগুণে 8 বিয়োগ 1 7, ঠিক আছে। তাহলে এখন 22 দুগুণে 33, সরি 22 দুগুণে 44, এটা তো মেলে না। 7 দুগুণে 14 বিয়োগ 1, এই যে 7 থেকে 1 বিয়োগ করো, দ্যাট ইজ খ। 7 দুগুণে 14 বিয়োগ 1, 2 দিয়ে গুণ করে 1 দিয়ে বিয়োগ, রাইট, এটা মেলে। 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4 বিয়োগ 1 3, 4 দুগুণে 8 বিয়োগ 1 7, 11 দুগুণে 22 বিয়োগ 1 21, 16 দুগুণে 32 বিয়োগ 1 31, সুতরাং 7 দুগুণে 14 বিয়োগ 1 13। সুতরাং এই খ মেলে। এখন বোঝা গেছে কিছুটা? কনফিউশন আছে কিনা বলো? হ্যাঁ, সরি, ক্লিয়ার হচ্ছে নাকি জিজ্ঞাসা করবো আবার? বলবো এটা ঠিক আছে প্রশ্ন? আচ্ছা, শূন্য স্থানে কোন সংখ্যা বসবে? 3 5 6 5। আচ্ছা এই দেখো 4.5 7.5 6 10, এখানে লজিক্যালি আছে। এটাকে দ্বিতীয় ধাপে দেখা যায় ভাগ করলে 3/5 অনুপাত হয়, এটাও 3/5 অনুপাত হয়, এটাও 3/5 অনুপাত হয়। সুতরাং এই জায়গাটায় আমাকে মিলানোর জন্য এটাকে লিখতে হবে 9 আর 15। তাহলে এখানে 9 হবে। 9 গ। শূন্য স্থানে কোন সংখ্যাটা বসবে? 54। এখানে কিভাবে হলো?
2 6 18 54, 2 3 দুগুনি 6, 6 3 6 18, আচ্ছা 3 মানে 3 3 গুণ হচ্ছে 3 দুগুনি 6, 3 6 18, তাহলে 18 গুণ 3 হলে 54 হয়। তাহলে এখানে উল্টা 3 দিয়ে ভাগ করলে 27, 27 হলে 9, 9 রে 3 দিয়ে ভাগ করলে 3, এখানে 3 হওয়ার কথা, 3 আছে ক। এবার খেয়াল করে দেখো যে এই তিনটার গুণফল 120, এই তিনটার গুণফল 126, তাহলে এই দুটাকে গুণ করে এটাতে ভাগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। সো এটার সংখ্যাটা হবে 8। শূন্য স্থানে সঠিক সঠিক এখানে আসলে মানে লেখা একটা শূন্য হবে, একটা খালি স্থান হবে, সেটা তারা ভুল করেছে। মেবি এখানে 5 বা 3 যে কোনো একটা বাদ যেতে পারে। এখানেরও লজিকই একই, এই তিনটা যোগ করে বর্গ, অর্থাৎ এই তিনটাকে যোগ করে বর্গ করলে এই মানটা হয়, এই তিনটাকে যোগ করে বর্গ করলে এই মানটা হয়। সুতরাং এখানে যেটা ড্রপ হবে সেই সংখ্যাটা এক্স ধরে তাহলে তাকে তার বর্গ সমান এটা বসায় দিলে তাহলে বাকি প্রশ্নের উত্তর পাওয়া যাবে। একটু তাড়াতাড়ি যাচ্ছে, সময় যেহেতু আমাদের কমে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো দ্বিতীয় বৃত্তের মানে এইখানে কত হবে, তো এইখানে একটা তোমাদেরকে লজিক দেখাচ্ছে। প্রথম বৃত্ত দেখাচ্ছে এইখানে হলো 81 কে 9 দিয়ে ভাগ করলে তার সঙ্গে 9 নং 81, তাহলে 9 থাকে, আর এই দুটার মধ্যে যদি তুমি ভাগ করো তাহলে 7 কত হয়, 6 7 42, 7 7 7 8 56, তাহলে 8। এইখানে হলো 8 ভাগ করলে আর এইখানে হলো 9, তাহলে 9 বিয়োগ 8 সমান সমান 1, এখানেও 9 বিয়োগ 8 সমান সমান 1। সো একইভাবে যদি তুমি এখানে করো যে 36 কে 9 দিয়ে যদি ভাগ করো, এই দুটাকে 36 দিয়ে 9 ভাগ করলে কত হয়, 36 তৃতীয় দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় কোনটা জানি বলতেছিলাম, 4 নং 36, তাহলে 4 নং 36 4, আর এদিকে হলো 3 নং 27, সরি এইটা না, মাঝখানেরটা 36 ভাগ 3 12 36, আর হলো 3 নং 27, 12 বিয়োগ 3, তাহলে 9 হয়, তাহলে এর মাঝখানে 9 হবে। আচ্ছা অনুপস্থিত সংখ্যাটা বের করো, অনুপস্থিত সংখ্যা মানে এইখানে, তাহলে এইখানে বের করার সঙ্গে প্রথম দিতে 8 25 13, এই যে 13, ও দ্বিতীয়টা 8 25 13, ঠিক আছে। দ্বিতীয় বৃত্তে 8 দুগুনি 16, 16 তারপরে 25 দুগুনি 50, 8 দুগুনি 16, 25 বললাম, 25 দুগুনি 50, 13 দুগুনি 26, মানে বর্গ করতেছে এখানের সঙ্গে এটার কম্পেয়ার করতেছে। ইন দ্যাট সেন্স তৃতীয় বৃত্ততে যেটা দেখা যাচ্ছে যে এই অংশে 100 হবে, 4 25 100, এইটার কম্পারিজনে 25 গুণ 4 100, 4 8 32, এই 4 13 52, সুতরাং 4 25 100। সিমিলারলি এই জায়গাগুলো আসলে দেখা যাবে এই টাইপের জিনিসগুলো কিন্তু এখানে সলিউশন দেওয়া আছে, সো তুমি কিন্তু ইজিলি এগুলো দেখতে পারো। এগুলো একটু দেখতে হবে, আমার সময় কম আসছে দেখে আমি একটু দ্রুত ট্রেনে যাচ্ছি। এইখানে একটা মুদ্রা থাকলে তার চারপাশে কয়টা হবে, 1 2 3 4 5 6, 6টা মুদ্রা হবে। একটা হিসাবটা মিলাই নিতে পারো। এই বক্সের মধ্যে কতগুলো বক্স হবে, ভিতরে 4, এখানে 4 4 16, আর এখানে 4টা, 16 আর 4 20, বাইরে একটা 21। সো এখানেও একইভাবে তুমি পেয়ে যাবে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। আমি দ্রুত আবার অন্য সংখ্যাগুলো একটু বের করি, তারপরে ব্যাখ্যা যেহেতু এখানে আছে আমরা এখানে বেশি ব্যাখ্যা করব না, আমি একটু ফিজিক্যালি দেখাই দিয়ে চলে যাচ্ছি, সময় যেহেতু কম। এটা দেখে নিতে হবে। এইটার উত্তর একইভাবে দেখা যাচ্ছে, একটা এক ব্যক্তি আর তার স্ত্রী পুত্র, এই যে এর মানে হাজবেন্ড ওয়াইফ, তার ছেলে মেয়ে, দুই ছেলে তার ওয়াইফ, তাহলে 2 4 আর 2 6, এবং প্রত্যেকের 4টা করে বাচ্চা, তাহলে 8 আর 4 12, 12 আর 2 16,
উত্তর 16 এরকম হবে। এখানেও দেখো এটা হিসাব আছে। একটা ইটের কয়টা তল? একটা ইটের কিন্তু 6টা তল, খেয়াল রাখবে। নাম্বার এবং অ্যালফাবেট এখানে দেখানো আছে চিত্রে, কোন প্রদত্ত চিত্রে আয়নার প্রতিফলন, এই 6 এর উল্টা এইটা, এখানে দেখলেই বুঝবে আয়নাতে লেখা থাকে, তার মানে সম্পূর্ণ উল্টা হবে। তারপরে 3 গুণ 2, এইটার দেখো 3 দুগুণী 3, আচ্ছা 2 4 দুগুণী 8, 3 8 3 4 12, এইখানে 2 গুণ 3 লিখে 812 লিখছে, মানে 4 দিয়ে গুণ করছে, 4 দুগুণী 8, 3 4 12। সিমিলারলি 4 4 16, 4 5 20, তাহলে এখানে 4 6 24, 4 7 28, 24 28 এইটা হবে। এখানে যেটা একইভাবে তুমি দেখবা, এখানে একটু ডিফারেন্ট আছে। 7 নং 63, আচ্ছা 9 আর 7, তাহলে কত? 9 হলে 7 নং 63 গুণ 5, 45 গুণ 35। ও এখানে 9 কে 5 দিয়ে গুণ করলে 5 নং 35, আর 5 7 35, আর 5 নং 45, তাহলে 45 লিখছে পরে, আর 7 লিখছে 35 লিখছে আগে। সুতরাং সিমিলারলি এখানে যে জিনিসটা আসবে 15 20, দেখো একইভাবে হিসাব করলে 6 আর 8, তাহলে 6 এর ক্ষেত্রে যে জিনিসটা আসবে 6 এর সঙ্গে 5 6 30, আর 5 8 40, তাহলে 40 আগে আসবে, 30 পরে আসবে, এটা উত্তর। এভাবে গেছে ক্যালকুলেশনটা। আমি কি আসি লাইনে না বেরোয় গেছি? বেরোয় গেছে। জি স্যার। আচ্ছা, একটু তাড়াতাড়ি যাচ্ছি, এত সময় পাচ্ছি না, সেই জন্য। আয়নার উল্টা দিকে কোনটা? এই যে ও টি টি ও, এটার ঘুরাই লিখলে একই রকমই হবে, আয়নার রিফ্লেকশন সেম আসবে। ইমেজ এখানে বলছে একটি আয়নার প্রতিফলন ঘড়ির ছবির কোন দিকে ঘটবে, সুতরাং এইটা যদি এমন হয় তার বিপরীতে কেমন হবে সেটা ফিজিক্যালি দেখাই দিয়েছে। আয়নায় দেখা গেল ঘড়িতে 9টা 30, তাহলে প্রকৃত অর্থে কয়টা? এটাকে যদি আয়নায় এখানে 9টা 30 হয়, তাহলে এটা ঘুরাইলে কিন্তু অ্যাকচুয়ালি ঘুরাইলে আসে 2টা 30। ঘড়ির কাঁটায় সবগুলো, তাহলে ঘড়ির কাঁটার উল্টা দিকে কি হবে? ঘড়ির কাঁটার দর্পণ প্রতিবিম্ব এইটা, সুতরাং অ্যাকচুয়ালটা কি? অ্যাকচুয়ালটা তখন 7টা 20, আচ্ছা এখানে আসে, দেখো 7টা কত? 7টা 20, সুতরাং 7টা 20ই কারেক্ট। এখান থেকে এটা ঘুরাই লিখলে তোমার এইখান থেকে দূরত্ব আয়নার দিকে তোমার দূরত্ব 20 ফিট হলে প্রতিবিম্ব পিছনে থাকবে আরো, সরি এখানে 2 ফিট হলে এখানেও 2 ফিট, সো এখানে 2 ফিটটাই কারেক্ট, অর্থাৎ আয়না থেকে তোমার দূরত্ব 2 ফিট হবে। এখানে 2 না যদি 20 হয় তাহলে 20 ফিট হবে। কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে কি হবে? তুমি নৌকায় উঠে দেখবে যে পিছনের দিকে বইটা দিয়ে পিছনের দিকে ধাক্কা দিলে সামনে আগাবে, নিউটনের সূত্র। সো এটা পিছনের দিকে নৌকায় ধাক্কা দিতে হবে, তাহলে তুমি সামনে আগাতে পারবে। স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক, আসলে ঘড়ির কাঁটা আর স্ক্রুর কাঁটা সেম। চলে গেছে, আল্লাহ না ঠেলে দিতে হয়ে গেছিল, আর দুটা ইম্পর্টেন্ট স্লাইড রয়ে গেছে, আমরা দিয়ে দেব। দেখো বেশি আর এখানে ব্যাখ্যা করবো না, পরবর্তীতে মডেল টেস্ট থেকে তুমি আরো আইডিয়া পাবে, আমরা মডেল টেস্টগুলো দিব তোমাদেরকে। এখানে বলছে রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রোলিক যন্ত্রের ব্যবহার করা হয়। তাহলে এই যে হাইড্রোলিক যন্ত্রটা তোমাকে বলছে যে আসলে হাইড্রোলিক যন্ত্রটা কি, কোনটা এর মধ্যে হাইড্রোলিকের সঙ্গে ম্যাচ করে, কথাটা গুলানোর সঙ্গে। কি বাতাস দ্বারা কোনো কাজ করে, নাকি তেল দ্বারা এইসব হাইড্রোলিক মেশিন পরিচালিত হয়, নাকি পানি দ্বারা পরিচালিত হয়, নাকি বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়? ইনফ্যাক্ট হাইড্রোলিক কথাটা আসলে কিন্তু পানির সঙ্গে এটা রিলেট করে। হ্যাঁ, বিদ্যুতের ব্যাপারটা বলতে পারো যে কোনো মেশিন লাগে বিদ্যুৎ, কিন্তু হাইড্রোলিক যন্ত্র মানেই হচ্ছে বিদ্যুৎ দ্বারাই এটা পানি দ্বারাই এটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। যেমন হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট আমাদের আছে কাপ্তাইতে। এই যে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট বলছি, তার মানে কিন্তু এই যে পানির স্রোতটাকে ব্যবহার করে আমরা কাজে লাগাই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, সেই জন্য হাইড্রোলিক কথার সঙ্গে পানির কথাটা যায়। আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল, এই মিসাইলের ব্যবহারের বিষয়টা কোন রশ্মি ব্যবহার করা হয়, কোন রে ব্যবহার করা হয়?
মাধ্যাকর্ষীয় রশ্মি নিশ্চয়ই না, মাধ্যাকর্ষীয় রশ্মি ব্যবহৃত হয় না। আণবিক শক্তি না, এটাও হয় না। হ্যাঁ, আইসোটোপ এটা এটা এগুলো না ব্যবহার করা হয় না। শুধুমাত্র লেজার বিম যেটা, এটা ব্যবহার করা হয়ে থাকে। হাইব্রিড গাড়ি অতিরিক্ত শক্তি পায়। হাইব্রিড গাড়ি বলতে বোঝায় আমাদের দেশে যে হাইব্রিড গাড়ি আছে দুই ধরনের, হ্যাঁ, যে বিষয় এনার্জি এখানে কাজে লাগায়, মানে তেলকে ব্যবহার করে কাজ করা হয় আর বিদ্যুৎ ব্যবহার। তুমি যে গাড়ি দেখবা রাস্তায় পাওয়া যায় এখন বলে হাইব্রিড গাড়ি, ওটা দেখো আসলে হ্যাঁ ব্যাটারি দ্বারা পরিচালিত। সো এই যে ব্যাটারি দ্বারা প্রচলিত মানে সেটাই ব্যাটারির মাধ্যমে বিদ্যুতের বিষয়টা আসছে। সো এই জন্য আমরা বলছি এখানে বৈদ্যুতিক ভাবে এই শক্তিটা সে পায়, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মাধ্যমে এটা আসে। সুতরাং এখানে বিদ্যুতের ব্যাপারটা ইম্পর্টেন্ট। পিস্টন ব্যবহার করা হয় কোন ইঞ্জিনে? আসলে পিস্টন বলতে বোঝাচ্ছে আমাদের এই গাড়িগুলো চলে যেগুলো তেল চালিত, ডিজেল চালিত, পেট্রোল চালিত যেই সব গাড়ি, এইগুলো কিন্তু আমাদের পিস্টন থাকে এর মধ্যে। হ্যাঁ, 4 স্ট্রোক বা 2 স্ট্রোক ইঞ্জিন, সেগুলোর মধ্যে পিস্টন থাকে। তো আমরা এই জায়গায় বলতে পারি ডিজেল ইঞ্জিন, যেটা ডিজেল ইঞ্জিনে আমাদের পিস্টন থাকে। এটা হলো উত্তর। আরেকটা হচ্ছে নিচে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে। তার মানে এইখানে দেখো যে এইখানে মাঝখানে একটা ব্যালেন্সার দেয়া আছে, তার দুই পাশে হ্যাঁ দুটা জিনিস ভার বস্তু। তুমি এখানে পার্কে যে ইয়েগুলো এরকম বেঞ্চে দেখবা যে ওঠানামা করার জন্য এরকম আরামদায়ক খেলার অংশ আছে। সেখানে বলা হচ্ছে যেমন এখানে তোমাকে বলে দিয়েছে 4 কেজি, আর এই জায়গা থেকে এই দূরত্বটা, এই ভারের দূরত্বটা 10 মিটার, মেবি ধরো 10 মিটার। আর এই জায়গাটাও বলেছে দূরত্ব বলে দিয়েছে 7.5। তাহলে সেই ক্ষেত্রে কত কেজি হলে এই দুটা সমান থাকবে, অর্থাৎ একদিকে হেলে পড়বে না। মূলত এই ক্যালকুলেশনটা হয় এই জায়গার যে ভর ওজন তার সঙ্গে দূরত্বের গুণফল। আর তাহলে এই দূরত্বের গুণফল সমান সমান এই দূরত্ব এবং ওজনের গুণফল সমান সমান এই দূরত্ব এবং ওজনের সমান হতে হবে। সো এই ক্যালকুলেশনটা যদি তুমি করো দেখা যাবে 4.5 into 10, এইখানে একটা x into 10 7.5, সেই ক্ষেত্রে x এর মান বের করা যায় ইজিলি। সেটা হলো 4.5 গুণ 10 ডিভাইডেড বাই 75, দ্যাট ইকুয়াল টু 6। সো এইখানে হলো এই ওজনটা হবে 6 কেজি। সুতরাং এখানে 10 মিটার দূরে যে 4.5 কেজি থাকলেও এখানে 7.5 দূরত্ব কম, সুতরাং কেজি একটু বেশি হতে পারে। ঘড়ির এবং সময়ের এখানে একটা হিসাব আছে। চলতি বছর 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, 31 ডিসেম্বর কি বার? এইখানে কি শনিবার নাকি বৃহস্পতিবার না ডিসেম্বর? এখানে একটা মজার ব্যাপার হলো 1 জানুয়ারি, হ্যাঁ, যে সাল যেটাই হোক, 1 জানুয়ারি বৃহস্পতিবার, তাহলে ওই বছরের শেষ দিনটা সেটা কি? দেখেন সেটা কি, সেটার একটা ক্যালকুলেশন আছে, ব্যাখ্যা আছে। লিপিয়ার ব্যতীত যদি লিপিয়ার না হয়, যেই সাল লিপিয়ার বোঝো তো, 4 দিয়ে ভাগ করলে যেই সাল মিলে যায় সেই সালটাকে বলে লিপিয়ার। তো আমরা এটাও জানি, তাহলে লিপিয়ার ব্যতীত অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে যে সালের ভাগ সংখ্যা 0 হবে না, এইগুলো অর্থাৎ লিপিয়ার ব্যতীত অন্য বছরের ক্ষেত্রে বলা হচ্ছে যে বছরের শুরু ও শেষের দিন একই বার হয়। তাহলে একই বার মানে কি? 2009 সালে যদি 2009 সাল কি লিপিয়ার? বললো না, 2009 সাল লিপিয়ার না। তাহলে 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয় তাহলে 31 ডিসেম্বরে বৃহস্পতিবার। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? খুব ভালো একটা জিনিস তুমি বুঝতে পারলে। এটা একটা আইকিউ যাচাইয়ের একটা বিষয়। 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 1 অক্টোবর কি বার ছিল? এখন এখানে একটা ব্যাপার দেখো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাসের ব্যাপার। তাহলে 3 মাসের মধ্যে আবার ব্যাপার আছে 28 আগস্ট মাস, সেপ্টেম্বর মাস আর অক্টোবরের প্রথম দিন। অক্টোবর বাদ দাও, তাহলে আগস্ট আর সেপ্টেম্বর, এই 2 মাসের মধ্যে যে কোনো একটা মাস 30 দিন হবে, আর একটা মাস 31 দিন হবে। এটা নর্মাল ফেনোমেনা। তো আমাদের যেহেতু এটা লিপিয়ারের কোনো বিষয় নাই আর এটা ফেব্রুয়ারি মাস না, তাহলে অন্য মাসগুলো হয় 30 দিন অথবা 31 দিন। তো ন্যাচারালি এটা এমনি হিসাব করার একটা নিয়ম আছে,
সেই হিসাবের নিয়ম বাদ দাও। তুমি যদি আগস্ট এবং সেপ্টেম্বর 2 মাস ধরো, 2 মাসে কিন্তু তোমার টোটাল দিন হয় কিন্তু অ্যাকচুয়ালি একটা হলো 31-এ আর একটা হলো 30। তাহলে আগস্ট সেপ্টেম্বর পুরা মাস হয় সেটা 30 হবে নাহলে 31 হবে। যদি তুমি আগস্ট মাস 31 কনসিডার করো তাহলে কিন্তু অটোমেটিক দেখো 28, 29, 30, 31 4 দিন এখানে পাচ্ছ। তাহলে পরের মাস অবশ্যই 30 দিন। তাহলে 30 আর 4 34 আর পরের একদিন, তার মানে অক্টোবরের একদিন, তাহলে 35 দিন হিসাবে তুমি 35 দিন হয়েছে। উল্টা ভাবে আমি বলি যে আগস্ট মাস যদি তুমি 30 দিন কনসিডার করো তাহলে পরের মাস তাহলে অবশ্যই 31 দিন। দেখো 28, 29, 30 3 আর ওদিকে 31, তাহলে 31 আর 3 হয় যে কোনো ভাবেই হোক যে 34। তাহলে এই দুটা মাসের মধ্যে তোমাকে কিন্তু ওই 31 আগস্ট মাস 31ই ধরো, 30ই ধরো, ওই 34 দিনই হয়ে যাবে। 34-এর সঙ্গে এক যোগ করলে 35। তাহলে 35 দিনকে তুমি যদি সপ্তাহে রূপান্তর করো তাহলে 5 7 35, তাহলে এখানে 5 সপ্তাহ হয়। তাহলে 5 সপ্তাহ শেষ দিন অবশ্যই বৃহস্পতিবার। অর্থাৎ সপ্তাহের প্রথম দিন যদি শুক্রবার হয় তাহলে শেষ দিন হবে বৃহস্পতিবার। তাহলে সেই হিসাবে দেখা যায় 28 আগস্ট যদি শুক্রবার হয় তাহলে সপ্তাহের শেষ দিন হিসেবে বৃহস্পতিবার পড়বে। এই হলো লজিক। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের 1 তারিখে কি বার হবে? তাহলে এখানে 1 তারিখে কি বার হবে বলতো? এটা কি তোমার লজিক জানা আছে? হ্যাঁ, বলতে পারবা? ডিসেম্বর বৃহস্পতিবার হলে তাহলে সাধারণত একই ইয়ে হলো শুক্রবার হবে। তাহলে এইটা হলো 94 যদি 1 ডিসেম্বর বৃহস্পতিবার হয় তাহলে 95 1 ডিসেম্বর হবে শুক্রবার, একদিন ডিফার করে। এই হলো মূলত মানে যে আলোচনাগুলো আমরা করতেছিলাম সেটাই আমি এখানে বলেছি। আর বাকিগুলো তো আমরা আলোচনা করেছি, মোটামুটি সবই আলোচনা করেছি, তেমন আর বাকি নাই। সো আমার মনে হয় তুমি এটুকু দেখতে পারো। আমরা একটা মডেল টেস্টের পরে একটা দুটা মডেল টেস্ট নিব, বা প্রয়োজন হলে একাধিকও নিতে পারি, সেই সব মডেল টেস্টে সবকিছুই থাকবে। আশা করি এইগুলো যদি তুমি একটু বোঝো, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারো, আমরা তাহলে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। কোনো প্রশ্ন আছে? তোমার কি কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? না, পরেও করতে পারো, পরে জানাবে। ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আপাতত শেষ করব। আচ্ছা, তাহলে আপাতত শেষ করি, পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।